এতগুলো ওয়ার্ডে মনে করেন সবার তো ওনারা জানার কথা না, তারা যে অপরাধ বা আমান সাহেব যে অপরাধ সেটা না, এটা আমাদের নৈতিকতা নেই। এলাকায় যার যার এলাকায় তার সুবিধার জন্য আওয়ামী লীগের লোকজন নিচ্ছে এবং সেখান থেকে তারা সুযোগ সুবিধা দিচ্ছে হয়তোবা। আপনি যে বিষয়টা বলেছেন, আমি প্রত্যেকটা টিভিতে এখন খবর হচ্ছে, যে খবরের হেডলাইন হচ্ছে যে ব্রিটেনের মন্ত্রী দুর্নীতির অভিযোগে পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিকী। আমরা যদি যে যার অবস্থান থেকে আগের মতো ঐক্যবদ্ধ হয়ে যেরকম আন্দোলন করেছি, ঐক্যবদ্ধভাবে তাদেরকে তদন্তে সহায়তা করতে পারি, তাদেরকে তথ্য দিতে পারি, তাহলে এই জয়ের যে বিষয়টা এটা আরো 100 গুণ বাড়বে আমি বিশ্বাস করি। আমি মনোবিজ্ঞান পড়েছি, সেখানে বলেছে যে আপনি সৎ না অসৎ, ভালো না মন্দ, আপনি ছাড়া পৃথিবীতে কেউ জানে না। তাই আমি বিশ্বাস যে আমি ছোটবেলা থেকে সৎ, সেই জন্য আমার রক্তে মানে খুব মনে হচ্ছে যে রক্তক্ষরণ হচ্ছে, যে হৃদয়ে মনে হয় যে আজকে সারা বাংলাদেশে বিএনপির কমিটি হচ্ছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব স্পষ্টভাবে বলেছে, যদি অন্য কেউ অন্য দলের থাকে, আওয়ামী লীগ বা যে কোনো দলের থাকুক, এমনকি বিএনপির লোক, তারা এতদিন আওয়ামী লীগের সাথে লিয়াজো করে আওয়ামী লীগের সাথে ছিল, মিছিল মিটিং এ গিয়েছে, সভা সমাবেশে গিয়েছে, এমপি মন্ত্রীর কাছে গিয়েছে, তারা বা কোনো লোক নিরপেক্ষ কোনো দল করেনি কিন্তু বিএনপির পক্ষে কথা বলেনি বা এই সরকারের বিরুদ্ধে কথা বলেনি, এদেরকে নিয়ে কোনোভাবে কমিটি করা যাবে না, কাউকে সদস্য করা যাবে না। এটা আমাদের 8ই আগস্ট হার্ড কপি চিঠি দিছে, এবং উনি 5ই আগস্টের পর প্রতিদিন যে আমাদের সাথে স্কাইবি করেছে, বিভিন্ন জেলায় সম্ভাব্য এমপি প্রার্থীদের সাথে প্রত্যেকটা জায়গায় একই কথা বলেছে। এবং আমাদের খুলনা বিভাগে যিনি দায়িত্ব পেয়েছে, সাবেক ডাকসুর ভিপি, 5 বারের এমপি, সাবেক মন্ত্রী, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জনাব আমানুল্লাহ আমান সাহেব, সেই খুলনায় উনি গিয়ে সাংগঠনিক সভায় এই কথা বলেছে যে ত্যাগীদের নিতে হবে, এদের নেওয়া যাবে না। কিন্তু আমি বিশেষ করে আমার মোড়লগঞ্জ শরণখোলায় আমি যেহেতু নির্বাচন করতে চাই সেখানে গিয়েছি, গিয়ে দেখলাম যে যারা অসৎ, লুভি, অর্থের জন্য চিন্তা ভাবনা, তারা এই কাজগুলো করতেছে। ওয়ার্ডে ওয়ার্ডে তারা বিভিন্ন কৌশলে এই আওয়ামী লীগের বা আওয়ামী লীগের দোসর বা যারা আওয়ামী লীগের সুযোগ সুবিধা নিচ্ছে তাদেরকে নাম টাম দিচ্ছে। এবং আমি পরবর্তীতে বিভিন্নভাবে দেখি যে ওই তৃণমূল পর্যায়ে লোকজন টাকা পয়সা নিচ্ছে, নিয়ে নিয়ে এই নামগুলো দিচ্ছে, কায়দা করে যে কোনো ভাবে রাখার চেষ্টা করতেছে। যারা টিম প্রধান আছে জেলার, যেমন আমার হলে 20টা ইউনিয়ন, একটা পৌরসভা, এতে 189টা ওয়ার্ড, এতগুলো ওয়ার্ডে মনে করেন সবার তো ওনারা জানার কথা না, তারা যে অপরাধ বা আমান সাহেব যে অপরাধ সেটা না, এটা আমাদের নৈতিকতা নেই। এলাকায় যার যার এলাকায় তার সুবিধার জন্য আওয়ামী লীগের লোকজন নিচ্ছে এবং সেখান থেকে তারা সুযোগ সুবিধা দিচ্ছে হয়তোবা। সেটা আমি মনে করি যে বিএনপি কেন্দ্রীয়ভাবে যেদিনই যার বিরুদ্ধে অভিযোগ আসবে, প্রমাণ হবে, তাকে সেখান থেকে সরিয়ে দিতে হবে। এবং এখনো সময় নিয়ে এটা ভালোভাবে যাচাই বাছাই করা উচিত। এটা যদি না হয়, এই ত্যাগী নেতা কর্মীদেরকে যদি মূল্যায়ন না করা হয়, তাহলে হয়তোবা পরবর্তীতে তাদের আঘাত, হ্যাঁ, এটা দিতে হবে। পাশাপাশি আপনার চাঁদার ব্যাপারটা আমি ওইখানে শেষ করেছিলাম। আমি বলেছি যে জামাতও বিভিন্ন জায়গায়, আজকে কালকে টাঙ্গাইলে ছাত্রলীগ যুবলীগের তালিকাভুক্ত লোক, তাদেরকে গ্রেপ্তার করেছে, তাদেরকে ছাড়াই আনতে যাচ্ছে। এবং আপনার গাজীপুরে এরকম বিভিন্ন জায়গায় তারা যাচ্ছে, এমনকি কুমিল্লায় আপনারা দেখেছেন, আমার কাছে যদি দেখতে চান প্রত্যেকটা ভিডিও আছে, সেখানে আপনার একটা এইতে গিয়ে প্রিন্সিপালকে সরিয়ে দিয়েছেন, সেখানে জামাতের একজন দাঁড়িয়েলা লোক, কি পদ জানি না, বসে গেছেন চেয়ারে, গালিগালাজ দিচ্ছে প্রিন্সিপালকে, নামতে বলতেছে, দখলের ব্যাপার এরকম হচ্ছে। তবে আমাদের বিএনপি দলটা বড় বৃহৎ দল, সেই জন্য বেশি হতে পারে, আমি এই জন্য অস্বীকার করব না। কিন্তু আমি মনে করি যে এটা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব এবং তার আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব। প্রথমেই যদি তারা এই সিন্ডিকেট, দখলবাজ, চাঁদাবাজ এদেরকে আইনের আওতায় আনতো, এগুলো করতে পারতো না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব ইতিমধ্যে 2000কে বহিষ্কার করেছে। আপনারা বলবেন যে বহিষ্কার করছে আপনারাই অপরাধী, কারণ এটা ভালো কাজ করছে, এটাও যদি আপনি অপরাধী বলেন, আমরা মনে করি যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব যদি বাংলাদেশে থাকতেন, অবশ্যই এটা 0 পয়েন্টে চলে আসতো এবং ভবিষ্যতে আসবে। তবে আমি মনে করি যে আইন শৃঙ্খলা বাহিনীকে আপনার এই সরকারকে কাজে লাগাতে হবে। এরপরে আপনি যে বিষয়টা বলেছেন, আমি প্রত্যেকটা টিভিতে এখন খবর হচ্ছে, যে খবরের হেডলাইন হচ্ছে যে ব্রিটেনের মন্ত্রী
দুর্নীতির অভিযোগে পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিকী। এখন হচ্ছে কি যে এটাও আজকে আমাদের বাংলাদেশে শিক্ষা নিতে হবে যে যদি সত্যিকার অর্থে অপরাধ ধরা পড়ে সেখানে তার রেহাই হয় না। এই সভ্য দেশগুলোতে বা ন্যায় নীতি, নৈতিকতা, মূল্যবোধ, সততা যাদের মধ্যে আছে তাদের চাপে এরা অবশ্যই পদত্যাগ করতে বাধ্য হয়, সেটা আমরা দেখলাম। এবং আপনার দেখেছেন যে জয়ের যে FBI যে রিপোর্ট, সেই রিপোর্টে 300 মিলিয়ন ডলারের কথা বলা হয়েছে, তার কিছু 5টি কোম্পানির কথা বলা হয়েছে, তার কতগুলো গাড়ি আছে, বাড়িগুলোর কথা নাই। কিন্তু আমরা কিন্তু এর আগে পিনাকি ভট্টাচার্য বা ইলিয়াস সাংবাদিক তারা কিন্তু কোর্ট দিয়ে 13-14 সালে 13টি বাড়ির ঠিকানা দিয়েছিলেন, যে সমস্ত ঠিকানা বলছে যে এই কোড, এই নাম্বার, কিন্তু আমরা কখনো সেটাকে গুরুত্ব দিই নাই। কিন্তু ঘটনা যে সত্য তা কিন্তু প্রমাণ হচ্ছে। আমি কিন্তু সেই 13 সাল থেকে বক্তব্য দিচ্ছিলাম যে যদি শেখ হাসিনা যেদিন পদত্যাগ করবে ওনার নামে 100 মামলা হবে এবং সবগুলো দুর্নীতির মামলা, এই মামলা সেই মামলা এগুলো হবে। এবং এই জন্যই আমি এই বক্তব্য দেওয়ার কারণে আমি প্রথমবারে 7 দিন ছিলাম আয়নাগড়ে। আয়নাগড় তো না, এটা টর্চার সেলে আমাকে ডিজিএফআই নিয়ে গেছিলেন। তাই আমি মনে করি যে এইগুলো সত্য। ইতিমধ্যে আমরা বাংলাদেশে 80,000 কোটি টাকা কোন খাত থেকে এত টাকা এই যে রাজুকের প্লট পেয়েছে, যেটা সম্পূর্ণ বেআইনি, কোনো নিয়মই নেই। এই অপকর্মগুলো সবগুলোর সাথেই তারা জড়িত। আমি মনে করি সেগুলোর বিচার হবে এবং বাংলাদেশে বিচার করতেই হবে। যদি না করা হয় তাহলে এই যারা শহীদ হয়েছে তাদের সাথে বেইমানি করা হবে, যারা আজকে আপনার সেই আহত আছে তাদের সাথেও বেইমানি করা হবে। আমি আপনাকে অন্য একটি কথা বলতে চাচ্ছিলাম যে এরকম যে কেন আজকে আমি দুঃখের সাথে বলেছিলাম যে ডিম আগে না মুরগি আগে। এই যারা নির্বাচন আগে না সংস্কার আগে, তাদের ওই মুরগির খোপে যাইয়া মুরগির সাথে বসবাস করে বুঝতে হবে যে ডিম আগে না মুরগি আগে, কারণ নতুবা তো বুঝতে পারবে না। তাই আমি গতকালকে একটা প্রোগ্রামে বক্তব্য দিচ্ছিলাম বিএনপির পার্টি অফিসের নিচে। সেইখানে আমি প্রধান বক্তা হিসেবে বক্তব্য দিতে গিয়ে আমি একবার বলে ফেলেছি আমার ছেলে এখনো 18 বছর হয়নি। আপনার জুলাই মাসে 16 জুলাই সিটি কলেজে ভর্তি হয়ে আন্দোলনে নেমেছে সরাসরি নিজে। তাই আমি বলেছিলাম যে আমাদের সন্তানরা কি আসলে সঠিক কাজ করতেছি কিনা। আমরা জানি যে 1971 সালের মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়ে তিনি রণাঙ্গনে থেকে যুদ্ধ করেছে, একদিনের জন্য ভারতে যায়নি, এই বাংলাদেশের থেকে যুদ্ধ করে সেক্টর কমান্ডার হয়েছিলেন, জেট ফোর্স অধিনায়ক হয়েছিলেন, যুদ্ধে শেষে ব্রাকে ফিরে গিয়েছিলেন, তাকে ডেকে তৎকালীন প্রেসিডেন্ট সর্বোচ্চ জীবিত মুক্তিযোদ্ধাদের খেতাব, বীর উত্তম খেতাব দিয়েছিলেন। তার মধ্যে লোভ ছিল না, নির্লোভ ছিল। অথচ আমাদের সন্তানরা, আমাদের বাবারা যারা দেশের জন্য, দেশপ্রেমের জন্য, মানুষের জন্য আন্দোলন সংগ্রাম করেছে এবং একটা সরকারকে পতন করেছে, করে তারা আসলে কি চাচ্ছে। আমি আমার ছেলেকে দেখি যে তাইতে সে রাত্র 12টা-1টার পরে বিভিন্ন সমন্বয়ক, সহ সমন্বয়ক বা কারো কারোর সাথে যোগাযোগ রাখতেছে, তারা রাজনীতি নিয়ে চিন্তা ভাবনা করতেছে। অথচ আমরা দেখি যে এই সমন্বয়ক বা ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের অধিকাংশই তারা ছোট। আমার মোড়লগঞ্জে 2 জন শহীদ হয়েছে ঢাকায় মিরপুর থেকে। একজন আলিফ, সে 9ম শ্রেণীতে পড়তো, আর একজন হচ্ছে আপনার মাহফুজ, তিনি 10ম শ্রেণীতে পড়তো। অর্থাৎ তাদের কি বয়স, এরকম লোকেরাই তো আন্দোলন করেছে। এখন তাদেরকে আবেগের সাথে না ঘুরে তাদেরকে কি শিক্ষা অঙ্গনে পাঠিয়ে দেওয়া যায় না, তাদের কলেজে পাঠিয়ে দেওয়া যায় না, তাদের স্কুলে পাঠিয়ে দেওয়া যায় না? কেন আলাদা একটা প্রিয়া তাদের মধ্যে থাকবে? কেন আপনারা আজকে এই বিভিন্ন অজুহাত দিবেন? আপনারা তো দেশপ্রেম করেছেন, আপনারা সঠিক কাজ করেছেন, আপনারা সেজন্য জাতি আপনাদের কাছে কৃতজ্ঞ, আজীবন মনে রাখবে। এবং যে দলই ক্ষমতায় আসবে তারাও আপনাদেরকে ভয় করবে, কিন্তু আপনারা সেই ভয়টাকে ভেঙে ফেলতে চাচ্ছেন। এই কথা কালকে আমি বলার পরে বিভিন্ন জনে ইউটিউবে ছেড়েছে, সেখানে আমি দেখলাম এরা তো সোচ্চার। এরা রাত্র 1টা-1:30 আমার ছেলের 1টার আগে ঘুম পড়াইতে পারি না, 18 বছর বয়স হয় না, 17 চলে। এখন এরা তো এইগুলো করে, তারা কমেন্টস করে, এগুলো তাদের কাছে বিরক্তি লাগে। এখন আমি দেখলাম যে সবাই আমাকে কমেন্টস করেছে যে আপনি 16 বছরে এই করতে পারেন না, সেই করতে পারেন, খারাপ ভাষাও বলতেছে। আর আমরা তো করেছি, আমরা করে দেখাইছি। আমাদের নিয়ে আপনি তর্ক করেন কেন, বিতর্ক করেন কেন? এই যে বিষয়গুলো, এটা কি আসলে আমাদের সন্তানদেরকে আমরা কি বিপদগামী করে ফেলতেছি কিনা, বা বিপদগামী হয়ে যাচ্ছি কিনা, বা এদেরকে আমরা অন্য এখনো কাজে লাগাচ্ছি কিনা, যে কাজগুলো তার লেখাপড়া বা অন্য
দিকে সমস্যা। আমি একজনকে একটা কমেন্টস একটু উত্তর দিলাম যে বাবা তোমরা তো লেখাপড়া করবা, লেখাপড়া করে কোনো চাকরি বাদা কিচ্ছু হয় না, রাজনীতিতেই লাভ আপনারা দেখছেন, এই জন্য আপনারা ভোট চান। এই যে বিষয় আমার কাছে খুব অবাক লাগে এবং কষ্টদায়ক। তাই আমি মনে করতেছি যে আজকে আপনারা কেন আবার এটার সাথে আমি বলেছি যে আপনারা বলেন যে বিএনপির মধ্যে মারামারি হয়, এটা হয়, এরা বৃহৎ দল, সবগুলোর মধ্যে এরকম হবে, গ্রুপিং হবে, কিন্তু আপনাদের মধ্যে কেন হবে? আপনারা যদি সেইটা প্রশ্ন করেন, আপনাদের চট্টগ্রামে মারামারি হয়ে হাসপাতালে যান, আপনারা আপনাদের রূপায়ণ টাওয়ারে মারামারি হয়ে হাসপাতালে যান, আপনারা এই বিভিন্ন জায়গায় ময়মনসিংহে দেখলাম মারামারি হলো, এই গাজীপুরে মারামারি হলো, এটা পিরিজপুরে মারামারি হলো, কেন হবে? তাহলে আপনারাও তো সেইখানে আজকে দল গঠন করতে পারেন না, এই মতো অবস্থায় এইটা হচ্ছে, সেটাও আমি বলেছিলাম। তা যাই হোক, আমি সর্বোপরি বলবো যে জয় যে আজকে উত্তর দিয়েছে, সেই জয়ের উত্তর যথার্থ না, সে তার ভেরিফাই ফেসবুকে লিখেছে যে আমার এই সবগুলো তথ্য মিথ্যা। এটা কিন্তু সবাই বলে, বাংলাদেশের এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, যেহেতু ওরাও বাংলাদেশে এসে থাকতো। এই টিউলিপও বলেছিলেন, ইতিমধ্যে সে পদত্যাগ করতে বাধ্য হয়েছে। আমি মনে করি যে এই জয়ের সম্পূর্ণ মিথ্যা। ইতিমধ্যে এফবিআই যেটা পেয়েছে তার চাইতে আরো অধিক হবে, এবং আপনি দেখবেন আমরা যদি যে যার অবস্থান থেকে আগের মতো ঐক্যবদ্ধ হয়ে যেরকম আন্দোলন করেছি, ঐক্যবদ্ধভাবে তাদেরকে তদন্তে সহায়তা করতে পারি, তাদেরকে তথ্য দিতে পারি, তাহলে এই জয়ের যে বিষয়টা এটা আরো 100 গুণ বাড়বে আমি বিশ্বাস করি। এবং আমার চোখের সামনে আমি যে বিষয়গুলো তার দেখেছি, এই প্রথমে এই 9 সালে এসেই তিনি ভিআইপি ব্যবসা করেছে, ফোনগুলো ডাইরেক্ট লাইনে লাগিয়ে দিয়ে হাজার 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 কোটি টাকা সে নিয়ে গেছে প্রথম দিকটা। তখন আপনার এই মোবাইল বা এই আপনার হোয়াটসঅ্যাপ এই সুবিধাগুলো ছিল না, তখন এই জয় হাজার হাজার কোটি টাকা নিয়েছে। ওই সময় কিন্তু এই 13টা বাড়ি কিনেছে। এই একটা সেক্টর ফোন থেকে ডাইরেক্ট লাইন দিয়ে মগবাজারের টেলিফোন অফিস থেকে লাইন দিয়ে ভিআইপিতে লাইন ঢুকাই দিচ্ছে, মনে করেন 32টা 48টা 84টা এরকম, মানে যতগুলো এরকম লাইন ঢুকানো যায় সেই সিস্টেমে। তাই আমি মনে করি যে এটা আমি একটা অপরাধের কথা বললাম, তারপর তো রূপপুর পারমাণবিক অমুক টমুক টেন্ডার সর্বত্র এরকম চুরি মারা দুর্নীতি করেছে। এবং আপনারা দেখেছেন ইতিমধ্যে আমি আজকে দেখলাম 26 জনার বিভিন্ন সামাজিক মাধ্যমে ওই বিভিন্ন জনে লিখেছে তাদের কি কি সম্পদ আছে। আমি অবাক হয়ে গেছি সবাই। আপনার এই যে তথ্যমন্ত্রী পরবর্তীতে ছিল বোঝায় এটা পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, তার দুবাইতে বিরাট বিরাট বাড়ি আছে 27টা, মানে অর্থাৎ সে ডেভেলপারের ব্যবসা শুরু করেছে ওই দেশে আগেই, এটাও কিন্তু জানতাম। তাই আমি মনে করি যে এইগুলো সে বলবে অপরাধী কখনো তার অপরাধ স্বীকার করতে চায় না। যেগুলো ভদ্র দেশ আপনাদের মতো ব্রিটেনে, তারা হয়তোবা যদি দেখে যে যুক্তিসঙ্গত কেউ প্রশ্ন তুলেছে তখন তারা স্বীকার করে নেয়, কিন্তু এই বাংলাদেশে কখনো স্বীকার করে না। কারণ এরা যে চোর, এরা যে নাম করা ডাকাত, এদেরকে রিমান্ডে নিলে পিটাইলেও কোনো কাজ হয় না। তাই আমি মনে করি যে এদের বিচার হবে, এবং আমার ওনাদের তথ্য সঠিক না মিথ্যা তথ্য, এবং এটা বাংলাদেশে তাদের হবে। কিন্তু তারপরে সর্বশেষ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনার মাধ্যমে আবেদন করব যে আপনারা এই নির্বাচন এবং সংস্কার নিয়ে বিলম্ব না করে যতটুকু গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় আপনার সংস্কার, সেই সংস্কার করুন এবং একটা নির্বাচনী রোডম্যাপ দেন। এইটা বিএনপি না অন্য দল, আজকে মাহমুদুর রহমান মান্নাও নির্বাচনের কথা বলেছেন। আমি মনে করি যে এটা আপনাদেরকে হয়তোবা একটা রোডম্যাপ, আপনারা যে ডিসেম্বরে নির্বাচন দিতে চেয়েছিলেন, এমনকি সেনাপ্রধানও প্রথমেই বক্তব্যে তিনি বলেছিলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে ইনশাল্লাহ, আমিও চাই। তাই আপনারা ডিসেম্বর পর্যন্ত অনেক সময়, 1.5 বছর প্রায়, বা 1 বছর 4 মাস। তাই আমি মনে করি যে আপনাদেরকে এটা বলা হয়েছে, আপনারা এর মধ্যে একটা রোডম্যাপ দেন, কবে তালিকা শেষ হবে ভোটারের, কবে আপনাদের সংস্কার শেষ হবে, কবে, এরকম দিয়ে আপনারা নির্বাচনের একটা রোডম্যাপ দেন। সেখানে অবশ্যই রাজনৈতিক দল বিএনপি না সকলেই মেনে নিবে যে না এই একটা রোডম্যাপ দিচ্ছে, 19-20 হবে। এটাই আপনার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন করি, এবং কাউকে দোষারোপ করে না, কাউকে ছোট বড় করে না। আপনারা আপনাদের জায়গা থেকে আইনের শাসন প্রতিষ্ঠা করুন, আইন শৃঙ্খলা বাহিনীকেও সুসংগঠিত করুন। যেখানেই সন্ত্রাস, যেখানেই সিন্ডিকেট, যেখানেই দখল, সেখানে আপনারা প্রতিরোধ করুন, আইনের আওতায় আনুন, তাদের গ্রেপ্তার করুন, তাদের বিচার করুন। এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব বারবার বলতেছে, তাদের আইনের আওতায় আনুন, আইনের আওতায় আনুন। তারপরে উনি ব্যক্তিগতভাবে আপনার প্রত্যেকটা
প্রত্যেকটা জায়গায় খবর নিয়ে কাউকে বহিষ্কার করতেছে। তাই চাঁদাবাজি ঠেকাইতে হলে অবশ্যই সরকারের পদক্ষেপ নিতে হবে, দখলবাজি ঠেকাইতে হলে তার পদক্ষেপ নিতে হবে, সিন্ডিকেট ভাঙতে হলে তার পদক্ষেপ নিতে হবে। কিন্তু সেটা আমরা শক্তভাবে নিতে পারতেছে না। অন্যদেরকে দোষ দিয়ে লাভ নাই। ধন্যবাদ।